সম্প্রতি ঘুরে এলাম উত্তরবঙ্গ। আর এবারে আমাদের গন্তব্য ভুটান বর্ডারের একেবারে পাশে একটা ছোট্ট গ্রাম ঝালং। আপনারা যারা আমার এই চ্যানেলের নিয়মিত দর্শক তারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে আগের ভিডিওতে আমি দেখেছি যে কিভাবে আমরা সেবক থেকে চালসা এসে পৌঁছালাম। আর আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো চালসা থেকে শুরু করে কিভাবে আমরা ঝালং রিভার ক্যাম্পে এসে পৌঁছালাম। আপনারা যারা গাড়ি নিয়ে আসবেন তাদের পক্ষে কিন্তু এই ভিডিওটা খুব উপযোগী হবে, কারণ ঝালং যাওয়ার রাস্তাটা কিন্তু এখন সত্যিই খুব খারাপ, কারণ রাস্তার কাজ চলছে। সুতরাং এই ভিডিওটা দেখলে কিন্তু আপনারা রাস্তা সম্পর্কে একটা আইডিয়া পাবেন। তাই সকলের কাছে অনুরোধ রাখবো ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখুন। ওয়েলকাম বন্ধুরা, আমি অনুপম আর আপনারা দেখছেন আমার চ্যানেল এক্সপ্লোরার অনুপম। আর আজকে আমি আবার উপস্থিত হয়েছি নতুন একটা ভিডিও নিয়ে। আর এই মুহূর্তে কিন্তু আমি চালসা থেকে এগিয়ে চলেছি ঝালংয়ের দিকে। হ্যাঁ, এই সেই ঝালং যা ভুটানের ঠিক পাশেই অর্থাৎ ভুটান বর্ডারের কাছেই কিন্তু অবস্থিত। আর সেখানেই আমাদের ডেস্টিনেশন ঝালং রিভার ক্যাম্প। আপনারা যারা আমার এই চ্যানেলের নিয়মিত দর্শক তারা নিশ্চয়ই অলরেডি দেখে নিয়েছেন ঝালং রিভার ক্যাম্পের পর্বটি। চালসা ভিউ পয়েন্ট থেকে ঝালং রিভার ক্যাম্প যাবার দুটো রাস্তা আছে। একটা রাস্তা হচ্ছে মেটেলি হয়ে সোজা কুমাই হয়ে আপনি পৌঁছে যেতে পারেন ঝালংয়ে, সেক্ষেত্রে দূরত্ব পড়বে 29 কিলোমিটার। আর আরেকটি রাস্তা হচ্ছে জাতীয় সড়ক ধরে, যেখানে আপনারা চাপড়ামারি জঙ্গলের ভিতর দিয়ে গিয়ে খুনিয়া মোড়ে গিয়ে পৌঁছাবেন, তারপর সেখান থেকে পৌঁছে যাবেন ঝালংয়ে। এই দূরত্ব পড়বে 33 কিলোমিটার। প্রসঙ্গত জানিয়ে রাখি, দুটো রাস্তায় কিন্তু মোটামুটি কম বেশি 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগবে আপনার ঝালংয়ে পৌঁছাতে। আমি বেছে নিয়েছিলাম দ্বিতীয় পথটা, অর্থাৎ চাপড়ামারি জঙ্গল দিয়ে যেটা খুনিয়া মোড় দিয়ে চলে গেছে সোজা ঝালংয়ের দিকে, সেই রাস্তাটা। দেখুন, বলতে বলতে আমি চলে এলাম সেই খুনিয়া মোড়। এবার আমি বাঁদিকে বাঁকবো। বাঁদিকে দেখুন একটা রোড ডিরেকশন দেওয়া আছে, সেখানে বিভিন্ন ডেস্টিনেশনের দূরত্ব কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে ঝালং এখান থেকে 24 কিলোমিটার রাস্তা। আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে আমি 28 থেকে 29 কিলোমিটারের যে মেটেলি হয়ে রাস্তাটা সেটায় না গিয়ে কেন আমি চাপড়ামারির ভিতর দিয়ে অর্থাৎ খুনিয়া মোড় ধরে এলাম। তার অন্যতম কারণ হচ্ছে যাওয়ার সময় আমি একটা রাস্তা দিয়ে যাব, আবার ফিরবো আরেকটা রাস্তা দিয়ে। অর্থাৎ যাওয়ার সময় যাব খুনিয়া মোড় ধরে, আর যখন ফিরবো তখন মেটেলি হয়ে। তাহলে কি হবে, দুটো জায়গা কিন্তু আমি কভার করতে পারবো। এটাই হচ্ছে আমার মূল প্ল্যানিং। সেই জায়গাগুলোর ভিডিও কিন্তু আমি খুব শীঘ্রই আপনাদের সামনে তুলে ধরব। আপনাদের সকলের কাছে আমি অনুরোধ রাখছি, আপনারা যারা যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করুন, আর পাশের বেল আইকনটি প্রেস করে রাখুন। তাহলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে খুব সহজেই নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আর এই ভিডিওটা কেমন লাগলো তার সম্পর্কে আপনাদের মূল্যবান মন্তব্য কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুল করবেন না। আর ভালো লাগলে অবশ্যই তো একটা লাইক তো থাকবেই। এবারে যে কথাটা না বললেই নয়, আপনারা যারা গাড়ি নিয়ে এই ঝালংয়ের দিকে যাবেন, বিশেষ করে খুনিয়া মোড় ধরে, তাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি রাস্তার অবস্থা কিন্তু এখন খুব খারাপ, কারণ রাস্তা নতুন করে তৈরি হচ্ছে। তাই জায়গায় জায়গায় দেখবেন পিচ করা আছে, আবার বেশিরভাগটাই কিন্তু এই মুহূর্তে পিচ করা নেই। বর্ষাকালে যদি বৃষ্টি হয় তাহলে কিন্তু প্রচুর কাদা হয়। এটা কিন্তু আগে থেকে আপনাদেরকে জানিয়ে রাখলাম, সুতরাং আপনারা সেই মতো সাবধানতা নিয়ে আসবেন। তবে দুপাশে যে জঙ্গলের অসাধারণ সৌন্দর্য, তাতে কিন্তু রাস্তার যে দুর্গমতা সেটা কিন্তু আপনাকে ভুলিয়ে দেবে। এবং সবুজের হাতছানি সামনে যতই যাচ্ছি ততই যেন বেড়ে যাচ্ছে।
তবে স্থানীয়দের কাছ থেকে যেটুকু খবর পেলাম যে এই যে রাস্তার কাজটা চলছে, অর্থাৎ রাস্তার যে এখন বেহাল দশা রয়েছে, সেটা কিন্তু বেশি দিন থাকবে না। মোটামুটি মাস খানেকের একটা ঝামেলা রয়েছে, অর্থাৎ বেশ কয়েক মাস কিন্তু এই দুর্গমতা কিন্তু সকলকে পোহাতে হবে। রাস্তা খুব চওড়া করা হচ্ছে, মোটামুটি 3 থেকে 4খানা গাড়ি পাশাপাশি কিন্তু চলে যাবে। এই রাস্তার অন্যতম বৈশিষ্ট্য হলো জঙ্গলের ভিতর চলতে চলতে কখন যে ধাপে ধাপে উপর দিকে উঠে গেছি সেটা বোঝাই সম্ভব হয় না, কারণ স্লোপিংটা অনেকটা কম। এই দেখুন সামনেই একটা বেইলি ব্রিজ, এই ব্রিজের নিচ দিয়েই কিন্তু বয়ে গেছে জল ঢাকা নদী। আর এর সামনেই দেখুন রাস্তাটা খুবই খারাপ অবস্থা, আর রাস্তায় দেখুন নুড়ি পাথর পড়ে আছে আর প্রচণ্ড কাদা, দেখলেই বুঝতে পারছেন। সব থেকে মজার বিষয় হলো রাস্তাটা তো দুর্গম, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু সামনেই দেখতে পাবেন একটা হেয়ারপিন বেন্ড, আর তারপরে রয়েছে আপহিল, অর্থাৎ একসাথে 3খানা চ্যালেঞ্জ। আর আমার ওয়াগনার 1200 সিসির গাড়ি এখনো পর্যন্ত কিন্তু হতাশ করেনি, দুর্দান্ত চলেছে। বাঁকের মুখেই বাড়িটা দুর্দান্ত লাগছে, কিন্তু তারপরে দেখুন একটা মারাত্মক বাঁক এবং আপহিল, রাস্তাটাও দেখুন পুরো ভাঙা চোরা। এখানে যাওয়ার সময় দেখতে পাবেন রাস্তার দুপাশে রাবার প্ল্যান্টেশন হচ্ছে, অর্থাৎ অনেক রাবার গাছ রয়েছে। রাস্তার অবস্থা খুব খারাপ, গাড়িতে স্পিড একদমই টানা যাচ্ছে না, ধীরে সুস্থে চালাতে হচ্ছে, কারণ দেখতেই পাচ্ছেন পুরো রাস্তাটা কাদা ভর্তি।
দেখতে দেখতে আমরা চলে এলাম গৈরিবাসের কাছে, আর সামনেই দেখতে পাচ্ছেন গৈরিবাসের সেই বিখ্যাত রেস্টুরেন্ট, আর এটাই হচ্ছে গৈরিবাস ভিউ পয়েন্ট। কিন্তু আজকে আমরা এখানে দাঁড়াবো না। এর আগের বার 2018 সালে যখন এসেছিলাম তখন কিন্তু এখানেই ব্রেকফাস্ট করেছিলাম। আর এর পরে যে ভিউটা সেটা কিন্তু এক কথায় অসাধারণ। ওই যে ডান দিকে দূরের পাহাড়গুলো দেখতে পাচ্ছেন সেটাই কিন্তু ভুটান, অর্থাৎ ওই পাহাড়গুলো কিন্তু সবই ভুটানে। আর এই যে রাস্তাটা দেখছেন সেটা কিন্তু সোজা নিচের দিকে নেমে গেছে। আপনারা যারা নিজেরা গাড়ি নিয়ে আসবেন এবং গাড়ি চালিয়ে আসবেন তাদের কাছে আমার একটাই সাজেশন থাকবে, গাড়ি যখন চালাবেন তখন কিন্তু সোজা রাস্তার দিকে নজর দেবেন, বাইরের দিকটা কিন্তু এদিক ওদিক তাকাবেন না, কারণ তাতে কিন্তু মনোসংযোগে বিঘ্ন হতে পারে। আর গৈরিবাসে পরে রাস্তাটা কিন্তু অনেকটাই কিন্তু নিচে নেমে গেছে এবং স্লোপিংটাও কিন্তু কিছু কিছু জায়গায় অনেকটাই বেশি। সুতরাং চেষ্টা করবেন গাড়ি যথাসম্ভব ফার্স্ট গিয়ার অথবা সেকেন্ড গিয়ারে চালাতে। আরও একটা বিষয় মাথায় রাখবেন, যখন পাহাড়ে গাড়ি চালাবেন কখনোই কিন্তু ওভারটেক করতে যাবেন না, আর নিচ থেকে যদি গাড়ি আসে তাকে কিন্তু ওঠার সুযোগটা দিন। পাহাড়ে গাড়ি চালানোর অন্যতম একটা বড় চ্যালেঞ্জ হলো এই পাহাড়ি বাঁকগুলো, কারণ আপনি নিজেও জানেন না যে বাঁকের ওপারে কি আছে, সেটা উঁচু না নিচু বা খাড়া খাদ আছে কিনা সামনে। কারণ এই যে চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জগুলো যখন আপনি অতিক্রম করতে পারবেন তখনই কিন্তু আপনার ড্রাইভিংয়ের পূর্ণতা প্রাপ্তি হবে। আরও বড় বিষয় হলো প্রতিটা বাঁকের পিছনেই রয়েছে অপার সৌন্দর্যের ডালি, সেটা একমাত্র যারা যায় তারাই বুঝতে পারে। রাস্তার উপর দিয়ে এরকম অনেক ঝর্ণা যাবে এবং আপনারা যারা গাড়ি নিয়ে যাবেন তারা কিন্তু এই জায়গাগুলো খুব বুঝে শুনে পার হবেন, যাতে গাড়ির তলায় ধাক্কা না খায়। দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম ঝালংয়ের একেবারে কাছে। এই যে গ্রামটা, এই গ্রামটাই কিন্তু ঝালং, আর এখানেই রয়েছে সেই ছবির মতো সুন্দর সাজানো সব বাড়ি। আর সামনেই দেখতে পাচ্ছেন যে রাস্তাটা এবং একটা ব্রিজ, সেই দিক দিয়ে চলে গেছে ঝালং বাজার। আমরা কিন্তু এবার বেঁকে যাব বাঁদিকে। এই বাঁদিকেই কিন্তু ফরেস্ট ডিপার্টমেন্টের অফিস, আর এই যে সামনে একটা বড় পাথর এবং তার পাশ দিয়ে যে রাস্তাটা চলে গেছে সেই রাস্তা ধরে গেলেই কিন্তু পৌঁছে যাওয়া যাবে ঝালং রিভার ক্যাম্পে। আর একদম সোজা যে বাড়িটা দেখতে পাচ্ছেন সেটাই হচ্ছে ঝালংয়ের ফরেস্ট বাংলো। এই রাস্তাটি কিন্তু ভারী সুন্দর, টাইলস দিয়ে বাঁধানো, আর দুপাশে রয়েছে দেখুন সবুজের সমারোহ। অবশেষে আমরা পৌঁছে গেলাম ঝালংয়ে সেই রিভার ক্যাম্পে সামনে। আর দেখুন সামনে দিয়ে বয়ে গেছে ঝালং নদী, আর একটা ব্রিজ রয়েছে ওপারে যাওয়ার জন্য। সেই ব্রিজটা পার হলেই কিন্তু সেই রিভার ক্যাম্প। এই রিভার ক্যাম্পের ভিডিও কিন্তু আমি অলরেডি পাবলিশ করেছি, আশা করি আপনারা সকলেই দেখেছেন। যারা দেখেননি তাদের জন্য আমি লিঙ্কটা এখানে শেয়ার করে দেবো। আজ তাহলে এটুকুই থাক, খুব তাড়াতাড়ি ফিরে আসবো আমাদের ভ্রমণের পরবর্তী অংশ নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমার এই চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখতে থাকুন। ভালো থাকবেন আপনারা সকলে, সুস্থ থাকবেন। ধন্যবাদ।